পৃথিবীর সবচেয়ে বড় প্রডিউসার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আপনি 1 কোটি টাকা দিলেও আপনাদের কোনোদিন আর কাজ করবো না। প্রথম মিউজিক থেকে চেক পাই কিন্তু টি সিরিজ থেকে, কিন্তু বোম্বে গিয়ে দেখলাম এই বোম্বেটা আমার জন্য নয়। তো ইন্দ্রদা আমাকে কয়েকটা গান শুনে বললো তুমি আমায় অ্যাসিস্ট করবে। তো কখনো কখনো সিঙ্গার এলে জলও এনে দিতে হতো, আচ্ছা, চাও এনে দিতে হতো। থ্যাংক ইউ শতাব্দী দিয়ে আমাকে প্রথমবার মিউজিক ডিরেক্টর বানানোর জন্য। তোর নামের জন্য ইনসিডেন্টলি আমি প্রথম একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কেউ কোনোদিন আমাকে অ্যাওয়ার্ড দেয়নি, তুমি দিয়েছো, টেলিসিনে দিয়েছে। প্রিয়দা হচ্ছে আমার জীবনে, আমি খুব গুরু বলি প্রিয়দাকে। শুধু খোকাবাবু ভেরি ভেরি স্মার্টটাকে আমি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট করে দিলাম। আচ্ছা, অ্যান্ড দ্য সং বিকাম আ ব্লকবাস্টার। মানে জুবিনদা আমার আরেকটা কলিজার দাদা। দুষ্টু কোকিলের ট্রেলার চলছে, ঠিক ওই সময়তেই আমার নামটা দেয়নি। তুমি গীতিকার, তুমি সুরকার, ছবিতে তোমার নাম নেই টাইটেলে? না, তুফান ছবি চেনে দুষ্টু কোকিলের জন্য। আমাকে ডাকেনি গো। আমি একটা সাদা শার্ট কিনেছিলাম, আমার বউ দেখতাম চোখ ছলছল করছে, কারণ ও তো আমার স্ট্রাগলটা দেখেছে। টলিউড সোকল ইন্ডাস্ট্রি এটা আমার জন্য নয়। এরা আমাকে অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। ভারত মানুষ আকাশকে বানিয়েছে, কিন্তু শিল্পী আকাশকে বাঁচিয়ে রেখেছে, লালন করছে বাংলাদেশ। আই এম ভেরি থ্যাঙ্কফুল। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। নমস্কার, টেলিসিনি আড্ডায় আরও একবার স্বাগত আপনাদের। আর আজকে আমাদের সঙ্গে আমাদের যে অতিথি বন্ধু রয়েছেন, তিনি একাধারে সুরকার, সঙ্গীতশিল্পী, গীতিকার এবং এই প্রজন্মের প্রতিনিধি বলতে পারি। তার এত হিট গান রয়েছে। আমাদের সঙ্গে আমাদের ভাই, প্রিয় বন্ধু আকাশ সেন। আকাশ, ফর্মালিটিস নমস্কার করতে হয় তাই করলাম, হিসাব মতো এইভাবে নমস্কার করার কথা নয় ভাই। তো প্রথম কথা হচ্ছে যে কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। টেলিসিনে আড্ডাতে তুমি ডাকলে, তুমি তো এখন ভাইরাল। তোমার আচ্ছা আকাশ, এই যে তোমার শুরুটা, মানে তুমি তো কলকাতার ছেলে নও, না। তুমি বহরমপুর। এই বহরমপুর থেকে যে গান নিয়ে ভাবনাটা এবং সেটা নিয়ে কলকাতা বা সেই ভাবনাটা কিভাবে এলো বা কবে থেকে এলো? এটা বলতে পারো ছোট থেকেই, 4-5 বছর থেকে মনে হয় ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত এগুলো শিখেছি। মা কান মুলে ঘুম থেকে তুলে দেয়, রেওয়াজ করতে বস। তোমার পরিবারে কেউ গান করতেন? একদমই নয়, বাট মা খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, 13 বছর বয়সে মায়ের বাল্য বিবাহে বলা যায়। ও বাবা। আমি 19 বছর বয়সে হয়েছি। এবার তারপরেও যে মা বুঝতে পেরেছে যে আমি গান গাইতে পারবো, গান শিখিয়েছে, আঁকা শিখিয়েছে। তো ওখান থেকে ওগুলো সব ওখানেই শিখেছো? ওখানে বহরমপুর, অফকোর্স। আচ্ছা। আর ওখান থেকে আস্তে আস্তে তোমার বড় হলাম। বড় হয়ে কলেজে গিয়ে মনে হলো হারমোনিয়ামটা একটু এবার ওল্ড স্কুল হয়ে যাচ্ছে, গিটার ধরা যাক। তো যেদিন গিটার ধরলাম সেদিন প্রথমে আমি গিটার নিয়ে আমার যেটা হয়েছিল, মানে আমার নতুন গান আসতো। আচ্ছা। তো এইটা একটা আমি ব্লেসড বলতে পারো। নতুন গান আসতো মানে বুঝলাম না। নতুন গান মানে নতুন ক্রিয়েশন, আচ্ছা, নতুন ভাবনা, মিউজিক, নতুন কম্পোজিশন, নতুন মাথায় আসতো। কম্পোজিশন, নিউ সং। কলকাতা আসার প্ল্যানিং কবে হলো? কলকাতা হচ্ছে আমি 2003 সালে, তখন বাংলা ব্যান্ডের একটা প্রচুর হই হট্টগোল গোটা বাংলাদেশ জুড়ে চলছে, বাংলা জুড়ে। এবার তখন আমরা একটা ব্যান্ড বানালাম বহরমপুরে। আমাদের ব্যান্ডের নাম ছিল এক পশলা বৃষ্টি। এক পশলা বৃষ্টি। এটা যারা আমাদের ক্যাসেট বা অ্যালবাম কিনেছে তারা জানে যে এক পশলা বৃষ্টি মুর্শিদাবাদ তথা মানে বহরমপুরে একটা বিরাট ইমোশনের জায়গা। আচ্ছা। তো আমরা প্রথম ব্যান্ড ছিলাম বহরমপুরের। মানে তার আগে ছিল নগর ফিলোমেল বলে একটা ব্যান্ড ছিল, সেটা পুরনো, সেটা হচ্ছে মইনের ঘোলাগুলির সময়। বাট আমরা নিউ এজ ব্যান্ড হিসাবে আমরা একটা পপ রক ব্যান্ড বানাই। তো সেখান থেকে খুব কষ্ট করে একটা অ্যালবাম আমরা রিলিজ করি। সেই অ্যালবামটার নাম ছিল সুইটি। আচ্ছা। সুইটি যে গান, সুইটি আর কেঁদো না আমি আসছি, খুব হিট করেছিল ওই সময়টা। হ্যাঁ হ্যাঁ। তো ওই গানটা, ওইটা তখন না, এখনো ধরো আমি যদি প্রোগ্রামে যাই, সব বাচ্চা ছেলেরা, এখন গানটার বয়স 2003 সাল হলে মানে প্রায় 23 বছর। আর এখন 16-17 বছরের ছেলেরাও সুইটির জন্য আবদার করে, দাদা সুইটি গাইতে হবে। আচ্ছা। আমি বলি যে ভাই তোদের তো জন্মই হয়নি ওই সময়, সুইটি তো। এইটাই হচ্ছে একটা গানের, এইটাই পাওয়া। হ্যাঁ, যে গানটা এখনো নিউ হয়ে আছে। সুইটি এখনো শৈশব থেকে এখন কৈশোরে রয়েছে। তারপর কি কলকাতা আসার প্ল্যান হলো? কলকাতা ওই অ্যালবামটা হিট হওয়ার পরে আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতাম, ওয়ালেস ফার্মাসিউটিক্যাল বলে। তো ওষুধের ব্যাগ নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। ওটা আমি গ্রাজুয়েশন করার সাথে সাথেই চাকরিটা পেয়ে গেছিলাম বহরমপুরে। মানে বহরমপুরে থাকতে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা স্যালারি পেতাম। ও। তো ওই সব মোহমায়া ত্যাগ করে একদিন ছেড়ে ছুড়ে ওই অ্যালবামগুলো বেরোলো। তখন এই অ্যালবাম বেরোচ্ছে, লোকজন এবং ডক্টরের কাছে ভিজিট করতে যেতাম। ডক্টর ধর অ্যাটেন্ডেন্ট বলছে,
দাদা হেভি হয়েছে গানটা তো, এইসব করে মুর্শিদাবাদের যে টান। এবার ম্যানেজার এরকম করে কটাক্ষ করে দেখতো যে এবার একটা গানও গাইছে, চাকরিও করছে, তো এইসব একটা বুঝতেই পারছি, ভালো চোখে দেখতো ভালো চোখে দেখতো না। এইসব করতে করতে আমি মনে হলো না যে কোনো একটা কিছু করতে হবে। তো দুই নৌকায় পা দিয়ে চলা যাবে না, একদিন চাকরি ছেড়ে দিলাম। তখন আমার বিয়েও হয়ে গেছে, খুব কাঁদলো মা। কিন্তু সেটা কিন্তু খুব রিস্কের ব্যাপার ছিল। খুব রিস্ক নিয়েছি জীবনে, রিস্ক না নিলে বাড়িতে স্ত্রী রয়েছে, সংসার রয়েছে, মা রয়েছে, Absolutely. আমার আর্নিং এর জায়গাটা আমি ছেড়ে দিলাম, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একদম এগোচ্ছি। অনিশ্চিত ছিল, খুব অনিশ্চিত। এবং ওই সময় একটা মানুষ সাপোর্ট করেছে ডেফিনেটলি, আমার ওয়াইফ। সে আমায় বলেছিল যে আমার বিশ্বাস আছে তুমি যেটা করবে ঠিকই করবে। বাহ। আর আরেকটা সাপোর্টে ছিল, সে হচ্ছে আমার শ্বশুর, কারণ বউ ছিল আমার একটা মেয়ে। শ্বশুরের তো শ্বশুর বলেছে ঠিক আছে, মানে আমি তোমাকে কিছু হলে একটু টেনে দেবো। বাহ। উনি অনেকদিন ভরসা পেয়েছো একটু। হ্যাঁ টেনেও ছিলেন, আমি তো আছি এই কথা বলতো। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। এইগুলো মানে এইটা হচ্ছে মেকিং অফ একজন আর্টিস্টের যে মেকিং আর কি, বিহাইন্ড দ্য সিন। তারপর কি কলকাতা এলে? না, তারপরে আমি বম্বে চলে গেছিলাম। ও মানে কলকাতায় প্রথমে বম্বে? হ্যাঁ, কলকাতা আসার আগে আমার কলকাতা একটা অ্যালবাম রিলিজ, সুইটি হিট করলো। তারপরে টি সিরিজ থেকে আমার একটা অ্যালবাম বেরিয়েছিল ভেজিটেবল মিক্স বলে, ওইটা একটা রিমিক্স গানের কিছু অ্যালবাম। ওই সময় আমি কিছু হিন্দি গান বানাচ্ছিলাম, নতুন হিন্দি গান, সেগুলো এখনও আছে, অনেককে শুনিয়েও ছিলাম ওই গানগুলো। তো টি সিরিজ আমাকে বললো গানগুলো ভাল লাগছে, তুই যা। আর আরেকটা কথা বলে রাখি, আমি প্রথম মিউজিক থেকে চেক পাই কিন্তু টি সিরিজ থেকে, 50,000 টাকার একটা চেক পেয়েছিলাম। সেটা একটা এখনো স্মৃতি তোমার কাছে? একদম, ওই জেরক্স করে এটা আমার প্রথম ইনকাম তোমার কাছ থেকে। তো থ্যাংক ইউ টি সিরিজ। তারপর ওই চেকটার জেরক্স এখন আমার কাছে রাখা আছে। ওইটা তো ওরাই আমাকে বললো, টি সিরিজের এখানে বিএম শাহ, যিনি শানুদাকেও চিঠি লিখে বম্বে পাঠিয়েছিলেন। তো আমি ভাবলাম তা আমারও হয়তো কপাল খুলে যাবে শানুদার মতো। কিন্তু বোম্বে গিয়ে দেখলাম এই বোম্বেটা আমার জন্য নয়, ওটা ডিফারেন্ট। ওখানে তোমার ভাবনার সঙ্গে ওইখানের বিষয়টা মিললো না। ওখানে আমি অ্যালবাম ক্যাসেট শোনালাম, সবই শুনলো, ভালো লাগলো, কিন্তু ওই ঠিক হ্যাঁ হাম বাতায়েঙ্গে বলেঙ্গে। তো ওই কত বছর হলো, 22 বছর হয়ে গেছে, এখনো কেউ বলেনি, এখনো বাতায়নি। তারপরে আমি দাদা কলকাতায় এলাম। কলকাতায় এসে একটা ছোট না, একটা মিউজিক, একটা গ্রিটিং তখন খুব চলতো। ইন্টারনেটে তোমার গ্রিটিংস কার্ড পাঠানো, কারো বার্থডে হচ্ছে, তার পেছনে অনেক মিউজিক থাকতো, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা, ওইগুলোতে আমি দেখলাম মিউজিশিয়ান হিসেবে এলাম। বাহ। তো এই থেকে কলকাতায় এসে তারপরে কলকাতা অ্যাসিস্ট করেছো কখনো কলকাতায়? করেছি তো। আচ্ছা, কলকাতায় এইটা ওখানে চাকরি করতে করতে ইন্দ্রদীপ দার কাছে একদিন গেলাম। ইন্দ্রদীপ দাশগুপ্ত? হ্যাঁ। তো ইন্দ্রদা আমাকে কয়েকটা গান শুনে বললো তুমি আমায় অ্যাসিস্ট করবে। ইন্দ্রদা যেমন করে বলে তুমি আমায় অ্যাসিস্ট করবে, সরি একটু মিমিক করলাম, বাট ইন্দ্রদার প্রতি আমার অনেক সম্মান এবং গুণী মানুষ, এবং পরিচালক হিসেবেও সফল। অ্যাবসলিউটলি। মিউজিক ডিরেক্টর হিসেবে তো অবশ্যই সফল। ওনার থেকে অনেক কিছু শিখেছি। ওনার ওখানে খুব ভাস্ট লেভেলে মিউজিক প্রোগ্রামিং করতো সৌরভ বলে একটা ছেলে। আমি না যাদের থেকে শিখেছি তাদের খুব আমি মনে রাখি, এবং ওই নামগুলো আমি কখনো ভুলি না। তো সৌরভ বসে বসে মিউজিক প্রোগ্রামিং করতো, তখন আমি দেখতাম কী করে আরও এগোনো যায়, মানে ভালো সাউন্ড ডিজাইনিং করা যায়। এই করতে করতে একদিন ইন্দ্রদীপ দাশগুপ্ত কে ছেড়ে দিলাম আমি। আচ্ছা, ছেড়ে দিয়ে মানে মনে হলো ওখান থেকে আমি সেই ব্যাপারটা পাচ্ছি না। অ্যাকচুয়ালি উনি আমাকে বলেছিলেন অ্যাসিস্ট করবার জন্য, বাট ওখানে গিয়ে আমাকে মানে মোস্টলি আমাকে সাউন্ড রেকর্ডিং করতে হতো, কখনো কখনো সিঙ্গার এলে জলও এনে দিতে হতো, চাও এনে দিতে হতো। এইগুলো আর কি, সেন পরিবারের ছিল তো, একটু মনে লাগতো যে এই করতে এসছি নাকি, চাকরি টাকরি ছেড়ে এসে। এনিওয়েজ একদিন আমি ছেড়ে দিলাম এটা ইন্দ্রদার সাথে। বা ইন্দ্রদার সাথে রিলেশন আমার এখনও খুবই ভালো, আমি দেখলে প্রণাম করি তাকে। আর এরপরে খুব চাপ গেছে ওই সময়টা, কি করব না করব, রিংটোন বানাতাম মোবাইলের। আচ্ছা, এগুলো করতে? সব করতাম, সব করেছি, যা যা মিউজিক রিলেটেড হতে পারে। রিমিক্স গান বানিয়ে দিতাম, ট্র্যাক বানাতাম মানুষের, অনেক মানে মিউজিক রিলেটেড যা যা আছে মোটামুটি সবই করেছি, সব করেছি দাদা। বাহ। ওই একদিন আমি ঘরে বসে আছি, একদিন তপ্ত দুপুর, তখন এসি কেনারও পয়সা ছিল না। ফ্ল্যাটটা মনে হয় কিনে নিয়েছিলাম কষ্ট করে খুব, না ফ্ল্যাটটাও মনে হয় কিনতে পারিনি গড়িয়াতে। তখন একদিন নেহালদা আমাকে ফোন করলো। নেহাল দত্ত? হ্যাঁ, ডিরেক্টর। নেহালদা বললো কোথায় আছিস? আমি বললাম বাড়িতে। তখন আমি ভাবছি কি বহরমপুর আবার চলে যাবো নাকি, এইসব মাথায় হচ্ছে। নেহালদা বলে চলে আয়, শতাব্দী দিয়ে একটা ছবি বানাচ্ছে, মিউজিক তুই আয় আমার সাথে দেখা কর। আমি বললাম আমাকে কি নেবে গো, আমি তো ফিল্মের মিউজিক করিনি। বলছে আই তো। তো শতাব্দীর কাছে গেলাম, তো শতাব্দী বললো যে দেখো 7 দিনে আমার মুহূর্ত আছে,
এইরকম একটা সিচুয়েশন আছে, ছবির নাম ছিল ফ্রেন্ড, তো তুমি কি একটা গান বানাতে পারবে? আর তখন আমি ওই যে একটা আমি সবসময় দেখেছি যে টাফ টাইম মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। একদমই। ওই যে ইন্দ্রদার থেকে বেরিয়ে আসা এবং বাদবাকি সময়টা যে গ্যাপ, বেশি গ্যাপ ছিল না, 6-7 মাসের গ্যাপ ছিল ইন্দ্রদাকে ছাড়া এবং প্রথম ফিল্ম, ওই 6-7 মাসে আমি মিউজিক প্রোগ্রামিংটা খুব ভালো করে শিখে নিয়েছিলাম। তো শতাব্দীদি বলাতে আমি ওই গানটা উইথ মিউজিক একটা গান বানাই এবং শতাব্দীদি ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য সং, বললো আকাশ ইউ আর অন বোর্ড, চলো মুহুরাত আমাদের এই তারিখে হচ্ছে। তো প্রথম থ্যাংক ইউ শতাব্দীদি আমাকে প্রথমবার মিউজিক ডিরেক্টর বানানোর জন্য, মানে মিউজিক ডিরেক্টর বানানোর জন্য। মানে তোমার তাহলে ছবির কাজ শতাব্দী রায়ের হাত শতাব্দী ধরে। রায়, হ্যাঁ, friend। এবং নেহাল দত্তর থ্যাংক ইউ নেহাল দা, আই অলওয়েজ লাভ ইউ অ্যান্ড রেসপেক্ট। আচ্ছা, নেহাল দা তুমি একটা ছবিতে করেছো অঙ্গার, অঙ্গার, আরে বাপরে, সুপার ডুপার হিট গান Super রয়েছে, hit, হ্যাঁ। কতবার বোঝাবো বল? আরে হ্যাঁ, তুমি দু লাইন গাও তো। না আমি ওই গানটা তোলা নেই। আচ্ছা, ওই গানটা ইরফান গিয়েছিল। আচ্ছা ইরফান, আছে তুমি একটু বলো তো তোমার মানে কাহিনী, মানে তুমি এই যে পডকাস্ট করছো, তুমি কাকে কাকে দেখেছো? তুমি পুলক বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে এসেছো, তুমি মান্না স্যারকে, মান্না দেখে ফোন করেছো, তার ভয়েস রেকর্ড আমরা শুনেছি, তারপরে এই যে গুণী মানুষদের তুমি টাচ পেয়েছো, তোমার অনুভূতি একটু বলো। দেখো, আমিও তো তোমার মতো একটা মফস্বল থেকে এসছি, ওই স্বপ্ন নিয়ে গান বাজনা করব ইত্যাদি করব। তো ওই আমার প্রথম অনুষ্ঠানের একটু ইচ্ছে হলো একটা অনুষ্ঠান করব। কাকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম ওটাই উত্তম তোমার মঞ্চে। প্রথম অনুষ্ঠান ছিল? হ্যাঁ। ও মাই গড। তখন মনে হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় গিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয়। তো আমার মনে হচ্ছে 99 সাল, এটা 98 সালের শেষের দিকে বলছি, 99 সালে অনেক কষ্ট করে সকালবেলা রবীন্দ্র সদন জোগাড় করলাম এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা অনুষ্ঠান, পুলকদা বসে আছেন, তার গান সবাই গাইছে। মানে সৈকত মিত্র, স্বাগতা লক্ষ্মী, দাশগুপ্ত, গৌতম ঘোষ, এরকম সবাই গাইছেন। সেইটা আমার জীবনের প্রথম প্রোগ্রাম। এবং সেই প্রোগ্রামে যে তুমি বলছিলে মৃণাল চক্রবর্তীর কথা, মৃণাল দাও খুব গুণী শিল্পী, কত হিট গান তার, টুংটাং টুংটাং চুরির চালে। তুমি দুলাইন গাইছিলে কোন গানটা? দু লাইন শোনাও ওই যে একটু আগে কি গানটা গাইছিলে? মৃন্ময়দা অত্যন্ত ভালো একজন সিঙ্গার, এটাও বলে দিচ্ছি। মানে উনি এই যে জগৎটা, মিউজিকের জগৎটা, এটা কিন্তু শুধু প্রফেশনাল কারণে আসেনি, প্রফেশনাল কারণে এখানে কেউ আসে না। এখানে মানে মনে ক্রিয়েটিভিটির যদি মানে ক্রীড়া থাকে, ক্রিয়েটিভিটির যদি উকুন থাকে, তবেই আসে মানুষ। তুমি দু লাইন গাও, কোন একটা গাও, টুংটাং গাও বা। আচ্ছা, গান গাই, ধরো গানের আগে এটা কি আর বলছিলাম, এটা ভুলে যাব। হ্যাঁ, ওইটা গেল, মানে পুলক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানটা হলো। তারপরে পুলকদা চলে গেলেন সেই বছরই, সেপ্টেম্বরের 7 তারিখে পুলকদা তো আমরা হারালাম। তারপর পুলকদাকে নিয়ে একটা খুব বড় করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করেছিলাম উত্তম মঞ্চে। সেখানে অনেক সেকেন্ড শো না, তার আগে একটা করেছিলাম অখিল বন্ধু ঘোষকে ও নিয়ে। লাভলি। অখিল বন্ধু ঘোষকে নিয়ে একটি স্মরণ অনুষ্ঠান করেছিলাম উত্তম মঞ্চে। কিন্তু আমার চোখে জল এনেছে না, না, ওইটা তো জটিলেশ্বর মধ্যে। অখিল বন্ধু ঘোষের ও দয়াল বিচার করো, তোমার ভুবনে ফুলের মেলা, আমি বলতে ভুলে গেছি, প্রচুর হিট গান। তখন অখিল বন্ধু ঘোষের স্ত্রী দীপালি দেবী বেঁচে ছিলেন। তো উনি ওই অনুষ্ঠানে এসেছিলেন, তরুণ কুমার ছিলেন, এবং ওনার গান কত যে হিট গান, হ্যাঁ, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, হ্যাঁ, এরকম প্রচুর গান, এবং পুলকদা লেখা গান। আর ওই অনুষ্ঠানেই পুলক বন্দ্যোপাধ্যায় শেষবারের মতো এসেছিলেন উত্তম মঞ্চে। এবং সেই রেকর্ডিংটাও, তার ভয়েসটা যে তিনি কি বলেছিলেন, সেটাও আমার কাছে আজ আছে। আমি জানি এইটা কারোর কাছে নেই, এই ভয়েস রেকর্ডিং পুলকদার বক্তব্যটা কারোর কাছে নেই। মান্নাদের সাথে কথা বলে সেটারও তো ভয়েস, সেটা তো আমি পারলাম না, অনুষ্ঠানটা করতে ইচ্ছা ছিল, মান্নাদের নিয়ে একটা অনুষ্ঠান করব, কিন্তু এগুলো সব আমার কাছে স্মৃতি। এত মানুষের সঙ্গে মিশেছি না। শিবদাস বন্দ্যোপাধ্যায় কত বড় গীতিকার, কত হিট গান। তুমি জানো না তো, আমি ওনার কাছে গল্প শুনেছি ওনার বাড়িতে, যে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিশোর কুমারের খুব ভালো হৃদ্যতা ছিল। ঠিক। এবং বম্বেতে গেলে কিশোর কুমারের বাড়িতে থাকতে শিবদাস বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে বলেছেন, মাঝখানে কোনো ভায়া নয় কিন্তু। এবং একদিনের গল্প বলছেন যে সন্ধ্যাবেলা মানে ডিনারের টেবিলে খাচ্ছেন, খেতে খেতে কিশোর কুমার বললেন, দেখুন তো আমার মাথায় একটা সুর আসছে, সুরটা শুনে দেখুন তো কেমন লাগছে। একটা গানের সুর শুনিয়ে দিলেন। তারপর দুজনে যে মতো ঘুমোতে চলে গেলেন। সকালবেলা ব্রেকফাস্টের টেবিলে কিশোর কুমার, ক্যা কুছ নিকলা ক্যা? তাহলে তিনি ভেবেছেন গানে সুর দিয়েছি মানে উনি ঠিক রাত্রেবেলা কথা বলছেন। এবং ওনাদের কম্পোজিশনে হাওয়া মেঘ ছড়ায়, সিগারেট তুমি নাও শ্বেতপুরি, একদিন আরও গেল, হ্যাঁ, তারপর এক কাপ চা মুখে তুলতে মনে পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, কিশোর কুমারের জীবনের একমাত্র গীতিয়ালেখ্য রাখাল চন্দ্র মাতা, সেটাও কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ক্রিয়েশন। তারপর আমার হঠাৎ মনে হলো একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করবো। হ্যাঁ, এইটা বলো তো, টেলিসিনে তোমার টেলিসিনের জন্ম বলি, ভাবলাম একটা অ্যাওয়ার্ড শো করতে হবে। কিন্তু প্রথমে ভেবেছিলাম না যে কিশোর কুমারের নামে একটা অ্যাওয়ার্ড করবো। ওকে।
তারপর আমি একদিন মৃণাল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখি অলরেডি কিশোর কুমারের নাম কেউ একটা নামাঙ্কিত পুরস্কার করেছে। ওকে। তখন বললো না, নতুন একটা কিছু করতে হবে। সেখান থেকেই 2000 সালে এই টেলিসিনে অ্যাওয়ার্ডের জন্ম। রবীন্দ্র সদনের প্রথম বছর, পরের বছরটা মনে আছে নজরুল মঞ্চে করেছিলাম, এখনকার নজরুল মঞ্চ নয়, ভাঙাচোরা নজরুল মঞ্চ তখনকার। ওইটি ছিল। এবং হ্যাঁ, বাপি লাহিড়ী এসেছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট নিতে। তখন তো বাপিদার বাজার আরও বিশাল ব্যাপারটা তখন। এবং এই অনুষ্ঠানে যে কত গুণী মানুষকে সম্মানিত করেছে আকাশ, সেই মানুষ অনেকেই আমাদের মধ্যে নেই। আমি বলবো অরবিন্দ মুখোপাধ্যায়, নাম শুনেছ? অরবিন্দ মুখোপাধ্যায়ের অ্যাজ এ পরিচালক হিসাবে অগ্নিস্বর, মৌচাক, ধন্যী মেয়ে, নিশিপদ্ম, কত স্কলের ছবি, তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছি। মনোজ মিত্র থেকে শুরু করে সুপ্রিয়া দেবী, সাবিত্রী দি থেকে শুরু করে, এবং শুধু এই নয়, বাংলাদেশেরও বহু গুণী শিল্পী, রাজ্জাক সাহেব থেকে শুরু করে ববিতা ম্যাডাম, আলমগীর সাহেব, রুনা লায়লা, অনেক মানুষ এসেছেন এখানে। তো এইটাই আমার সার্থকতা। কণাকে দিয়েছিল একবার, কণা, কোনাল, হাবিব, ঠিক, তিনজন এসেছেন। সবচেয়ে বড় কথা ওই নামটা বাচ্চু ভাই, আয়ুব বাচ্চু ভাই। আয়ুব বাচ্চু ভাইকে নিয়ে একটা যে মুহূর্ত তৈরি করেছিলাম, মানে আমাদের রূপম ইসলাম আমাদের রকস্টার, বাংলাদেশের বাচ্চু ভাই। বাচ্চু ভাই গিটার বাজাচ্ছে, রূপম দা তার গান গাইছে। হ্যাঁ, সেই সিচুয়েশনগুলো আর কোনোদিন তৈরি হবে না। হ্যাঁ, তুমি মাথা লাগিয়েছিলে এটা দিয়ে, মাথা মন দুটোই লাগিয়েছে। সেটা একটা প্যাশন, দেখবে শুধু কিন্তু সবকিছু দিয়ে গায়ের জোর দিয়ে হয়। আমি তো সেটাই বললাম, ভালোবাসা দিয়ে। তুমি ভালোবাসাটা ছিল বলে কিন্তু বহরমপুর থেকে এসে আজকে তুমি এই জায়গায় পৌঁছো। কারেক্ট, তাই না? আচ্ছা, তোমার গানের প্রসঙ্গ আসি। তারপরে অঙ্গার তো গেল। হ্যাঁ, অঙ্গারের গানটা তো, অঙ্গারের আগে তো আসল গান সিনেমার কথাই বললে না। অঙ্গারের আগে আমার তোর নাম আছে। তোর নাম হচ্ছে কলকাতার, মানে এখন অবধি করা আমার ওয়ান অফ দ্য বিগেস্ট মিউজিক্যালি হিটস ফিল্ম, যার একটা অমর গান বুকের পাঁজর ভাঙে বিধি, জুবিনদার গাওয়া, অমর শিল্পী জুবিনদার গাওয়া। জুবিনের সঙ্গে অনেকগুলো কাজ করেছে। জুবিনদা আমার 12টা গান গেয়েছিল টোটাল, 12টা, তার মধ্যে 14টা গান গেয়েছে, 2টো আনরিলিজড গান আছে জুবিনদার আমার কাছে। আচ্ছা, বাংলাদেশের মেয়েরে তুই হেগলা দুল্লা যা, সেটা কবেকার গান? এটা হচ্ছে 2014। এটা প্রথম তোর নাম সিনেমাটার হিট হওয়ার পরে আমার জীবনের সবচেয়ে বেশি স্ট্রাগল পিরিয়ড গেছে। মানে আমার মনে পড়ছে তোর নামের, বুঝলে তো, মানে যে কোম্পানি কিছু স্যাম্পল সিডি বানিয়েছিল, তো সেই সিডিগুলো আজকে ফ্রিতে লোকে দেওয়ার জন্য। তো এরকম সিডি আমার কাছে অনেক দেওয়া ছিল, যে আকাশ তোমার বন্ধু বান্ধবদের দেবে, প্রমোশনাল একটা ইনপুট, বুঝতে পেরেছি। তো ওই সিডি আমি তখন ইম্পার বুলেটিন বেরোতো, ইম্পার বুলেটিনে প্রডিউসারদের না অ্যাড্রেস দেখতাম। আচ্ছা, কোথায় নতুন প্রডিউসার হচ্ছে, প্রোডাকশন তাদের পাঠাতে, তাদের আমি গিয়ে পাঠাতাম না। তখন তো ইমেল ফিমেল তো আসেনি। তো পার্সোনালি আমার একটা বাইক ছিল, ওই বাইকে করে গিয়ে তপ্ত রোদে, মানে যখন বেরোতাম, সামটাইম মাই ওয়াইফ ওয়াজ ক্রাইং। তো গেছে টাফ টাইম ডেফিনেটলি দেখেছি। হ্যাঁ, তো ওই ঘরে তো কোনো একটা জায়গায় দেখছি, হয়তো ধরো একটা ভুয়া এমনি হয়তো একটা রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে, অফিস নেই, গিয়ে আমার ফোন নাম্বারটা দিয়ে রেখে এসেছি। এরকম করে আমি প্রায় 20-30টা সিডি বিভিন্ন প্রডিউসারদের দিয়েছি, কিন্তু কোনোদিন তার থেকে কিছু আসেনি। কিন্তু একটা সময় থাকে, জানো তো, যখন একটা সময় হ্যাঁ, তোমাকে স্ট্রাগল যখন করানোর সময় হবে, তোমার স্ট্রাগল করিয়ে নেবে। কিন্তু আমি এটাকে স্ট্রাগল হিসেবে দেখবো, ইটস আ পার্ট অফ লাইফ। মানে আমার মনে হয় এটাও একটা প্রিপারেশন। কিন্তু তোমার এই গানটা তো আজও মঞ্চে উঠলে না গাইলে তোমাকে দর্শক ছাড়ে না। বাংলাদেশের মেয়ে, ওটা দিয়ে আমার পরিচিত। এবার তোর নামের জন্য ইনসিডেন্টলি আমি প্রথম একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কেউ কোনোদিন আমাকে অ্যাওয়ার্ড দেয়নি, তুমি দিয়েছো, টেলিসিনে দিয়েছে, আর রেডিও মির্চি এই গানটার জন্য আমরা দিয়েছি তোমাকে অ্যাওয়ার্ড। তুমি নমিনেশন দিয়েছিলে আমাকে, বাট তুমি নমিনেশন দিয়েছিলাম মনে আছে। সেই প্রথম টেলিসিনের মঞ্চে আমি গেলাম, মানে দেখলাম টেলিসিনের ব্যাপারটা, যে এটা প্রিয়দা লিখেছিল না? হ্যাঁ, ফুল। তো প্রিয় চট্টোপাধ্যায়, প্রিয়দার সঙ্গে অনেক কাজ করেছো। প্রিয়দা হচ্ছে আমার জীবনে, আমি খুব গুরু বলি প্রিয়দাকে, কারণ হচ্ছে পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানাকে ঝকঝকে বানায়, ওই লাইনটা যদি না হতো এই গানটা কিছুই হতো না। এবং এই গানটার জন্য কিন্তু আমি লাইভ শো করে যে টাকা পাওয়া যায়, লাইভ শোতে ইনকাম হয়, সেইটা প্রথম পাই। এবং প্রিয়দার প্রতি আমি মানে থ্যাংক ইউ প্রিয়দা, তুমি জানো তুমি আমার কোথায় আছো, মুখে বলা যায়। প্রিয়দা আমাদেরও সত্যি খুব কাছের একজন মানুষ। প্রিয়দার এত হিট গান শুধু বাংলাদেশের নয়, প্রিয়দার গান ছাড়া দুর্গাপূজা হয় না। ঢাকের তালে কোমর দোলে, ঈদ হবে না। হ্যাঁ, তারপর ঢাক বাজে কোমর বাজে, ঈদের গান রয়েছে। তারপর পাগলু ডান্স, প্রিয়া রে প্রিয়া, জুবিনের যে সুপার ডুপার হিট গান, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, রিমঝিম ধারাতে যায় মন হারাতে, মানে শেষ করা যাবে না এত গান প্রিয়দা। আমার বুকের পাঁজর ভাঙে বিধি, সেটাও প্রিয়দার লেখা। আচ্ছা। তো প্রিয়দা খুবই গুণী মানুষ, এবং শুধু গীতিকার নন, একজন চিত্রনাট্যকারও বটে। কারেক্ট, সিনেমাটা আসবে প্রিয়দার, আমরা ওয়েট করে আছি সবাই মিলে এটার জন্য। তো আমরা শুভেচ্ছা জানাই প্রিয়দা, তোমাকে আসবে, তুমি বলেছো আসবে, এর মধ্যে কিন্তু তোমাকে চাই আমাদের সঙ্গে। যাই হোক,
আর এরপরে তুমি বাংলাদেশে গিয়ে যে এত হিট গান, তোমার বাংলাদেশে একের পর এক তোমার হিট গান, এই যাওয়ার প্ল্যানিং বা ভাবনাটা কি করে এলো? আমার মনে হচ্ছে জানো তো যে তোর নাম এবং তোর নাম 2011, আর 2014 হচ্ছে তোমার আমি শুধু চেয়েছি তোমায়, মানে বাংলাদেশের মেয়ে। ওর মাঝখানে আমি একটা গান বানিয়েছিলাম তখন। অ্যাকচুয়ালি কলকাতায় একটা 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 তোমার স্ট্র্যাটেজি আছে কলকাতার প্রডিউসার। ধরো একটা গান সিচুয়েশন হলো, 4-5 জনকে বলবে ऐसा एक सिचुएशन है, একটা গান বানা। তো প্রথম কি আমিও ওই ট্র্যাপে পড়তাম। ওটা আমি ট্র্যাপই বলছি, কেন একটু নেগেটিভলি বলছি, কিছু মনে করবেন না বা করো না, কারণ যারা এই ট্র্যাপে পড়ে তারা জানে ওটা যন্ত্রণাটা কি। তো ওইরকম করে আমি একটা গান বানিয়েছিলাম সেই সময়। গানটা ছিল খোকাবাবু সিনেমার জন্য। গানটার হুক লাইনটা ছিল খোকাবাবু ভেরি ভেরি স্মার্ট। গানটা সব কিছু হলো, গানটা ফাইনালি রিজেক্ট হলো। কারণ হচ্ছে পরে বুঝলাম যে একটা গান পেতে কলকাতা ইন্ডাস্ট্রিতে অনেক থ্রু চ্যানেল, এর মন জয় করতে হবে, ওর মন জয় করতে, এইসব ব্যাপার থাকে। অদ্ভুত ব্যাপার যে আমার বাংলাদেশের ডোরটা তখন ওপেনিং হচ্ছে না। বললাম না যে টাফ টাইম, আমার ভীষণভাবে হার্ট ব্রোকেন হয়েছিলাম আমি ওইটাতে। ওই প্রজেক্টে, যে প্রথম একটা বড় প্রজেক্টে দেব যেখানে হিরো, এসকে মুভিজের মতো একটা বড় ব্যানার, ওই গানটা আমি বাংলাদেশ থেকে একটা, আমার কাছে গানের কনসেপ্ট হলো একটা, ওরা আবার আইটেম গান বলে, আইটেম গানকে ডান্স সংকে ওরা আইটেম গান বলে। আমি বললাম আইটেম গান মানে তো মেয়ের গান হয়। বললো না হিরোর এন্ট্রি। আচ্ছা। আমি এবার ওই জাস্ট কি করলাম বলতো, গানের সব লিরিক্স টিরিক্স সব সেম থাকলো, শুধু খোকাবাবু ভেরি ভেরি স্মার্টটাকে আমি ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট করে দিলাম। আচ্ছা। অ্যান্ড দ্য সং বিকাম আ ব্লকবাস্টার। মানে এখনও বাংলাদেশে যে কোনো পার্টি, যে কোনো বিয়ে, তোমার ঈদের আগে হবে ঢাকার গুরু ভেরি ভেরি স্মার্ট। মানে এটা একটা অ্যান্থেম হয়ে গেছে ঢাকার বলা। এটা লিরিক কার ছিল? এটা আমার লিরিক্স, এবং আমার সাথে আরেকটা ছেলে হেল্প করেছিল, আমি সেটা নাম হালকা ভুলে যাচ্ছি। ও কিছু একটা হেল্প করেছিল আমাকে, ও একটা লাইন টাইন দিয়েছিল। আমি সরি, আমার মনে হয় অভিক ছেলেটার নাম ছিল। আচ্ছা। মানে আননোন ছেলে। আর এই গানটা গেয়েছিল জুবিন গার্গ। আচ্ছা। তো জুবিন গার্গের, মানে জুবিনদা আমার আরেকটা কলিজার দাদা। জুবিনদার জন্যই হয়তো, জুবিনদার ওই গলাটার জন্যই হয়তো বাংলাদেশের আমার গেটওয়েটা মানে খুলে গেছে, পথটা খুলে গেছে। জুবিনদা থ্যাংক ইউ, যেখানেই থাকো আশীর্বাদ করো। জিতের ছবিতে তুমি গান করছো, সেটা একটু শুনি। জিতের ছবি গান ছিল হচ্ছে সুরমা লাগারে আতর লাগারে ঈদ মুবারক, ছবির নাম বাদশা ডন। আর আবার এখানেও একটু আসলে মাঝে মাঝে কি তো এই পডকাস্ট এলে কি বলো তো, একটু মানে তুমি মনে হয় একটু মন খুলে কথা বলি। হ্যাঁ একদম, সব তো জানতে চাই দর্শক। জিতের এই গানটা কিন্তু জিদ্দা নেয়নি, জানো তো, জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল। এবং আমার এখনো এটা খুব দুঃখের একটা জায়গা যে জিদ্দা কোনো অনুষ্ঠানে, এত বড় হিরো উনি, সম্মান জানাই, ওনার মুখের লিপের জন্যই গানটা এত হিট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অনুষ্ঠানে কোনো শোতে আকাশ বলে নামটা করেনি যে আকাশ এই গানটা করেছে। অন্যান্য ওই সিনেমার অন্যান্য গানের কথা উনি বলেছেন। আমি না টিভিটা চালিয়ে বসে থাকতাম, তখন ধুম মিউজিক খুব চলতো, অন্যান্য চ্যানেলও চলতো, ইন্টারভিউ আসতো হিরোদের। তো খুব দুঃখ পেতাম যে কেন এরকম করছে। ওটা মিউজিক তোমার ছিল? ওটা মিউজিক, গাওয়া সব আমার। ও ভোকাল তোমার সব? হ্যাঁ, পুরোটাই আমার। এবং ওই গানটা মানে আমার মনে হয় জিদ্দার ক্যারিয়ারের সবচেয়ে হাইয়েস্ট ভিউড সং। মানে নেম এনি ফিল্ম, সুরমা লাগার এত লাগারে ঈদের গানটা হচ্ছে জিদ্দার এখন অবধি সবচেয়ে, মানে প্রায় 20-25 কোটি ভিউ হয়ে গেছে গানটার, শুধু অফিসিয়াল চ্যানেল থেকে। অফিসিয়াল হলে 30 কোটি ভিউ হয়ে গেছে। তো একটু দুঃখের জায়গা আছে। এই গানটা সিলেক্ট করেছিলেন হচ্ছে অশোক ধানুকা স্যার, বড়বাবু বলি যাকে আমরা, এসকে মুভিজের কর্ণধার। অশোকদার নাম এলো অশোক ভদ্র যখন, অশোকদাও খুব বড় মিউজিক ডিরেক্টর, আমাদের খুব কাছের মানুষ, প্রচুর হিট গান তার। আচ্ছা, অশোক ধানুকা স্যার জোর করে এই গানটা বলছে, নেই আগার ঈদ কা গানা রহেগা তো এই গানা রহেগা, নেই তো हम ঈদ কা গানা শুটিং নিয়ে করেগা। আমার সামনেই ফোন করেছিলেন জিদ্দাকে। তো ফাইনালি অশোকজির এই যে মানে দূরদৃষ্টিতা, সেটার কারণেই আর কি ঈদ মুবারক গানটা এসে, এবং সেম কিন্তু বাংলাদেশের মেয়ে গানটাও অশোক ধানুকা স্যার সিলেক্ট করেছিলেন। ওই গানটাও আসার কথা না। উনি তো এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এত ছবি করেছেন, ওনাদের সেন্স আছে, জানো তো, এটা লাগবে কি লাগবে না, এটা দর্শক নেবে কি নেবে না, ওনাদের কাজ করে অ্যাবসলিউটলি, তাই না? আচ্ছা, বাংলাদেশে প্রথম তোমার ছবির গান ভেরি ভেরি স্মার্ট, ওইটা ছবির গানই ছিল। আচ্ছা, ওটা মনে হয় মোস্ট ওয়েলকাম টু বলে একটা ছবির গান ছিল। তার আগে বাংলাদেশে আমি আরেকটা সিনেমা করেছিলাম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে কৈলাশ খের একটা গান গেয়েছিল। আচ্ছা, ওই যে ওই গানটার নাম ছিল মনে হয় থেমে গেলে নিঃশ্বাসটা বলো কে কাহার কে কাহার। তো ওই গানটা অতটা বড় কিছু হয়নি, বাট ঢাকার পোলা যেদিন আসে সেদিন এটা ব্লাস্ট হয়ে যায় পুরো।
তারপরে ওখানে ওই দুকলি শুনি একটু ঢাকার পর। ও হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে, সুন্দরীদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার ছোঁয়াতে, ও বুকে পিড়িতের আগুন বেড়ে যায় যায় দ্বিগুণ, কাকে দিনটা দেব কাকে দেব রাত, ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা আমি ভেরি ভেরি স্মার্ট। ও এখনো হিট, বিশাল হিট গানটা, বিশাল হিট। আচ্ছা, তারপর তো অনেক ছবি করলে। প্রিয়তমা বছর 3 আগেকার ছবি। প্রিয়তমা 2023 ছবি। তোমার সেই গানটা তো, প্রিয়তমার টাইটেল ট্র্যাকটা তো সুপার ডুপার হিট। গান, এবং এত ভিউ হয়েছে, মানে আমার কত কোটি ভিউ হয়েছে, মানে কোটি কোটি ভিউ, 30 কোটি প্রায়, হ্যাঁ 30 crore। এবং আজও ওইটা কে গিয়েছিল? ওটা গেছিল বালাম, বাংলাদেশে বালাম আর কোনাল তো তোমার শোতে এসেছিল। হ্যাঁ, কল্যাণ আমার এখানে এসেছিল। কোনাল আমাদের খুব ফেভারিট একজন সিঙ্গার এবং অত্যন্ত ভালো একটা মেয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, জানো তো? তাই না? হ্যাঁ, কোনালের প্রতি আমার মানে বোন বলি, খুব ভালো, তোমাকে রেসপেক্ট করো। আমি তো সম্প্রতি গিয়েছিলাম ঢাকাতে, কিন্তু আকাশের প্রতি একটা আলাদা সম্মান আছে। আকাশ দা, আকাশ ভাই, হ্যাঁ, এটা একটা আমার খুব ভালো লাগে। তুমি আমাদের এখানকার ছেলে, কিন্তু ওখানে গিয়ে কাজ করছো, এত তোমার রেসপেক্ট করে, এত তুমি হিট দিয়েছো, এটা তো বড় কথা, হিট দিয়েছো। আচ্ছা, তোমার সাম্প্রতিক গান দুষ্টু কোকিল, শুনি একটু। এটা বাংলাদেশের ছবি? হ্যাঁ, এটা জয়েন্ট ছবি না? পরে জানলাম জয়েন্ট ছবি, প্রথমে জানতাম বাংলাদেশের ছবি। কি এর নাম ছিল ছবিটা? ছবিটা হচ্ছে তুফান। তুফান তো এখানেও রিলিজ করেছিল। তুফান এখানে রিলিজ করেছিল, কিন্তু আমাকে প্রিমিয়ারে ডাকেনি, জানো তো? ওমা, বলো কি? বললাম না, এখানকার এই জন্যই তো আমি তুফান ছবি চেনে দুষ্টু কোকিলের জন্য। আমাকে ডাকেনি গো। আমি একটা সাদা শার্ট কিনেছিলাম, একটা ওই তুফানের প্রিমিয়ারে পরবো বলে একটা সাদা শার্ট কিনেছিলাম। এই পার্টে কারা ছিল প্রডিউসার? এই পাশে পৃথিবীর সবচেয়ে বড় প্রডিউসার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, মানে কলকাতার পৃথিবীর সবচেয়ে বড় প্রডিউসার, নমস্কার স্যার, তো তারা ছিলেন। এবং তারপরে আমাকে কোনো একজন ওদের কোম্পানি থেকে ফোন করেছিল নতুন গানের জন্য, তো আমি সুযোগটার অপেক্ষা করছিলাম। আমি বলেছিলাম আপনি 1 কোটি টাকা দিলেও আপনাদের কোনোদিন আর কাজ করব না, কারণ বললাম না একটু তার কাটা, গ্রামের ছেলে, একটু তার কাটা হয় আর কি। আমি বললাম যে আমাকে প্রিমিয়ারে কেন ডাকেননি, কাকে কাকে না ইনভাইট করলেন, কত ব্লগার গেল, যারা কোনোদিন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নেই তারাও গেল, আর আপনারা আমাকে ডাকলেন না। আপনারা ডাকলেন না, শুধুমাত্র তাই না, হইচই তুফান সিনেমাটা এসেছিল, সেখানে আমার নাম নেই, তুমি কোথাও দেখতে পাবে না আমার নাম। কী করে পসিবল এটা? আই ডোন্ট নো। আমি এরকম যদি কোনো একটা লিগাল আইন কানুন থাকতো, তাহলে আমি হয়তো তাদের দরজা খটখট করতে পারতাম যে দেখুন আমার নাম দেওয়া হচ্ছে না। ভীষণ দুঃখ পেয়েছি। সেখানে তাহলে কার নাম যাচ্ছে? শুধু কণার নাম আছে, কণা সিঙ্গার, তার নাম আছে। এই গানটা শুধু আমি কিন্তু মিউজিক কম্পোজার, আমি গীতিকারও। এই গানটা টোটাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি আমার। তুমি গীতিকার, তুমি সুরকার, ছবিতে তোমার নাম নেই টাইটেলে? না, এটা তো সত্যি এই জন্য করি না। আর আমি এখানকার, দেখো বাংলাদেশে হয়তো ওদের কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, মানে এই বাংলা থেকে করা অনেক অনেক ক্ষেত্রে হয়, ওরাও বলে যে না দাদা এখানে নাম দিলে সেন্সারে অসুবিধা হবে। তা আমি মানি, ঠিক আছে চলো, তোমরা কাজ দিচ্ছ, টাকা দিচ্ছ, আমাকে পেহচান দিচ্ছ, এটা অনেক, আমি ঋণী তোমাদের কাছে। কিন্তু এখানকার একজন প্রডিউসার, তাদের তো কোনো, আমি তো ইন্ডিয়ান, ভারতীয়, তো এটা আমাকে, আই এম ভেরি হার্টব্রোকেন। কিন্তু বাকি নামগুলো সেভাবে আছে, সবারই নাম আছে, এক্সেপ্ট তোমার নাম। আমার নামটা নেই। আমি জানি না এটা কি আমার কি কপাল খারাপ না কি খারাপ, কেন বা দেখতে কুৎসিত কিনা কে জানে এরকম। কিন্তু ওই পার্টে, বাংলাদেশ পার্টে যারা প্রডিউসার ছিল, তাদেরকে এটা নিয়ে কথা বলোনি? আমি আর কাউকে বলিনি। আমি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট করেছিলাম, যে যখন দেখলাম এটা কিন্তু প্রথম থেকেই স্ট্র্যাটেজিটা চলেছিল, জানো তো, যে তুফান যখন দুষ্টু কোকিলের ট্রেলার চলছে ঠিক ওই সময়তেই আমার নামটা দেয়নি। আমি বললাম এনাফ ইজ এনাফ। এই সেম এরকম একটা কাজ করেছিল প্রিয়তমার ছবির, যখন ঈদের একটা গান ছিল, যে গানটা শাকিব খানের সবচেয়ে বড় ঈদের হিট গান, সেটা দিয়ে প্রিয়তমার লঞ্চ হয়েছিল, সেই গানটা দিয়ে। সেখানেও আমার নাম দেয়নি, সেখানেও আমি গায়ক, গীতিকার ছিল প্রিয়দা, সুরকার আমি। তোমার সঙ্গে এগ্রিমেন্ট আছে নিশ্চয়ই এগুলো নিয়ে? এগ্রিমেন্ট থাকে না আসলে, বোঝো তো এই ইন্ডাস্ট্রি আনঅর্গানাইজড একটা ইন্ডাস্ট্রি। আর জেনারেলি হয় কি, মিউজিক ডিরেক্টর, গীতিকার এরা একটু গরিব হয় তো, আর শিল্পী হয় ধরো, মানে এরকম সেই লিগাল ব্যাটেলটাও করতে মানে পারেও না, চায়ও না করতে। আর্টিস্টরা হচ্ছে একটা, বোঝোই তো, একটা নিজের জগতে থাকে, কিন্তু দুঃখবশ হয় এখানে লাগে। কিন্তু আমার মনে হয় যে তুফান রিলিজ করার পরে মিমি চক্রবর্তী কোনো অনুষ্ঠানে গেছে,
দুকলি তাকে কোমর দুলতা হয়নি এই গানটাতে, এটা কখনো হয়নি মনে হয়। 61 কোটি ভিউ একটা বাংলা গানের, আমার মনে হয় এখন 62 কোটি হয়ে গেছে, অহরহ বাড়ছে। কিন্তু তারপরেও এটা ফাইনালি যখন আমি পোস্টটা করলাম ট্রেলারটা দেখে যে এরকম হয়নি, তো থ্যাংক ইউ বাংলাদেশের সমস্ত মিডিয়ার মানুষদের, প্রত্যেকটা মিডিয়ার এটা নিয়ে বিরাট নিউজ করেছিল যে কেন আকাশ সেনের নামটা দেওয়া হবে না, তার গান তারে। তখন প্রডিউসার বুঝতে পারলো যে এটা ভুল হচ্ছে তাদের হয়তো, বা জানি না কি আর কি, বা চাপ খেয়ে হয়তো ফাইনালি অডিওতে বা যখন ভিডিওটা রিলিজ হলো ইউটিউবে সেখানে নাম দিল। বাট আনফর্চুনেটলি আমাকে প্রেমিয়ারে ডাকা হয়নি, এবং হইচয়ে আমাকে একটা বন্ধু বলছে হইচয়ে তুফান আছে, তোর কই নাম দেখলাম না তো। ও ছবি এনেছিল মোবাইলে, আজও নাম নেই, তুমি হইচয়ে দেখবে তুফান সিনেমাটা আছে, কেন আমি জানি না। সত্যিই খুব খারাপ লাগার বিষয়। তোমার সৃষ্টি, তোমার লেখা, তোমার সুর করা, তুমি একটা গান তৈরি করলে কিন্তু টাইটেলে গিয়ে দেখা যাচ্ছে সেই গানটা তোমার সেই ক্রেডিটটা দিচ্ছে না। এইটা খুব অফেন্সিভ, অপমানকর, একজন শিল্পীর ক্ষেত্রে খুব খারাপ লাগার বিষয়, সেটা আমরা ফিল করি। আর এইটা নিয়ে কি বাংলায় একটা অভিমান তোমার? বলতে পারো। আরও অনেক এরকম আরও অন্য ঘটনাও কি ঘটেছে? অনেক আছে, দুঃখ পেয়েছে? অনেক আছে। বাংলাদেশের মেয়ে সময় সেই তুমি ঠিক টেনে নিলে, পডকাস্ট মানে আর কি কন্ট্রোভার্সিতে একটু হালকা ঢোকাবে, আর খুলে বলতে ইচ্ছাও করে। বলো, তোমার দর্শক তো তোমার কথাই শুনবে, যেটা তুমি এতদিন বলতে পারোনি সেইগুলোই তো আমরা শুনবো তোমার কাছে। অ্যাকচুয়ালি দেখো, বাংলাদেশের মেয়ে যখন গানটা মানে গোটা পৃথিবী থেকে, তখন ফেসবুকটা না সবে সবে উঠছে, সবে এত মানে ফেসবুক এত হই হল্লা হয়নি ফেসবুক নিয়ে। তখন আমাকে বিভিন্ন দেশ থেকে যে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, লন্ডন থেকে আসছে, তোমার দুবাই থেকে আসছে, বাঙালি সবাই, দাদা কি গান বানিয়েছেন। তারা কিন্তু খুঁজে নিয়েছে যে আকাশ বলে কেউ একজন, আকাশ সেন, এবং আমার নামে হচ্ছে AKSSA, যে ডবল এস নিউমারোলজি করা, একটু এসব করতে হয়েছে। কিন্তু এখানে তোমার প্রত্যেকটা মিডিয়াতে ওই সিনেমার অন্যান্য গানগুলো নিয়ে কথা হয়েছে। স্যাভি অন্যান্য গানগুলো করেছে, স্যাভি অত্যন্ত গুণী একটা মিউজিক ডিরেক্টর। আমি শুধু চেয়েছি তোমার টাইটেল গানটা, অমর একটা গান সে বানিয়েছে, মোহাম্মদ ইরফান গিয়েছিল। কিন্তু কোথাও বাংলাদেশের মেয়ে গানটা বলছে আমার নাম বলে না। জানি না কেন গো, এটা হয় গ্রামের ছেলে বলে নাকি এরকম, কে বলে না? কোনো মিডিয়া বলেনি। আমার বউ দেখতাম চোখ ছলছল করছে, কারণ ও তো আমার স্ট্রাগলটা দেখেছে যে কি কি হয়েছে ওই গানটার জন্য। কিন্তু ভয়েসটাও তো তোমার। হ্যাঁ, ভয়েসটা আমার, তো ভয়েস তো ভুলেই যাও, ভয়েস তো মানে সুর তোমার, তোমার গাওয়া তোমার, কথা প্রিয়দার, তো তোমার এখানে বলবেন না লাগে, ওইগুলো বুঝতে পারি না। ওটা মানে আমার ডেস্টিনি এরকম যে অনুপম রায় আমাকে আমার মতো থাকতে দাও, একটা গান তাকে মানে মহান বানিয়ে দিয়েছে, কোথায় নিয়ে চলে গেছে। তো সেরকম বাংলাদেশের মেয়ে তো ইটস আ কাল্ট সং, মানে এখনো অমর একটা গান, চিরদিন অনেকে বলে যে আমি মরে গেলেও আমার এই গান থেকে যাবে, না আমার বিশ্বাস থাকবে। কিন্তু ওইটা হয়নি। ঈদে এই করতে করতে কী বলতো, আমি দেখলাম যে আমার মনে হয় বাংলাদেশের এই কলকাতা ইন্ডাস্ট্রি বা টলিউড সোকল ইন্ডাস্ট্রি, এটা আমার জন্য নয়। এরা আমাকে অ্যাকসেপ্ট করছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। সমস্ত রিয়েলিটি শোতে বাংলাদেশের মেয়ে গানটা বাজে, অন্যান্য সিঙ্গাররা পারফর্ম করে, ডান্স করছে, আমি নাম বলছি না, সব এই নাম্বার ওয়ান এইসব শোগুলোতে। আমার মা ফোন করে, তোকে তো কোনো দিন ডাকে না রে, তো অথচ আমার গান, বুঝলে তো লাগে। তো এইসব কারণে অন দ্য কন্ট্রারি, আমি তুফান ছবিটা বাংলাদেশে দেখতে গেছি, আমি হল থেকে বেরোতে পারছি না। মানে মানুষের এত এত ভালোবাসা, মানে মিডিয়া এত আবেগ, তো আমি কেন ওখানে কাজ করবো না বলো। ওরা আমাকে আপন করে নিয়েছে। আমি তো সবসময় বলি যে ভারত মানুষ আকাশকে বানিয়েছে, কিন্তু শিল্পী আকাশকে বাঁচিয়ে রেখেছে, লালন করছে বাংলাদেশ, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। এবং আমার মনে হয় যে বাংলাদেশ শুধুমাত্র মানে আমাকে নয়, বাংলার যে কালচার, বাংলা গান, বাংলা মিউজিক, সেটাকে গোটা পৃথিবীর বুকে কিন্তু মানচিত্রে বাংলাদেশই বাঁচিয়ে রেখেছে। ক্রিয়েশন কি, রোজ ওখানে নতুন গান তুমি পাবে। এখানে কটা গান হচ্ছে বলো বাংলা হচ্ছে? দেখেছি নতুন নতুন ছেলেরা সব গিটার দিয়ে নতুন নতুন কম্পোজ করছে, নতুন নতুন ভাবনা নিয়ে, এবং ওরা বাংলাটাই করে। তো আসলে যেহেতু জাতীয় ভাষা বাংলা, 20 কোটি ওখানকার জনগণ, বাঙালি জনগণ, আরও গোটা পৃথিবীতে 5 কোটি বাঙালি আছে। এর ফলে কি আমি ওই বাঙালিগুলোর জন্য আমি একটা গ্লোবাল একটা পেহচান পেয়েছি, মানে বিভিন্ন বিদেশে শো করতে যাই ওনাদের জন্য। কলকাতার কাজ করলে থোড়াই হতো, যেহেতু আমাকে পাত্তাই দেয় না। এটা অবশ্যই তোমার অভিমানের জায়গা, কারণ সব বললাম এতগুলো কাজ করেছো, কিন্তু এই যে বললে যে জায়গাগুলো তুমি হার্ট হয়েছো, হার্ট হওয়ার স্বাভাবিক। একজন শিল্পীর মন, সেখানে আমি একটা কম্পোজিশন, আমার নাম নেই, এটা তো অবশ্যই অফেন্সিভ।
এরকম একটা ঘটনা ঘটেছিল জানো, আমাকে ওই যে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তখন একটা HMV থেকে ক্যাসেট বেরিয়েছিল জানো তো। ক্যাসেটে তার নাম বলছিল খুব বিখ্যাত একজন শিল্পী, সেই ক্যাসেটের নাকি লেখা ছিল গীতিকা সুরকার ও শিল্পী, সেই শিল্পীর নাম ছিল, তিনি খুব বিখ্যাত একজন শিল্পী। আমাকে বলছে ওই গানগুলো সব আমার লেখা, জানো, আরে আমার লেখা গান, আমার নাম দেয়নি, ওখানে তিনি লিখে দিয়েছেন গীতিকা সুরকার শিল্পী তার নাম। তার মুখ থেকে বুঝলাম যে তিনি কতটা কষ্ট পেয়েছে, এবং তোমার বিষয়টা সেইটাও ফিল করি আমরা, যেটা অনেকটা কতটা কষ্টের একজন শিল্পীর কাছে। কলকাতায় কি আর কিছু প্ল্যানিং আছে এর মধ্যে, মানে কিছু করতে চাও? কি নিয়ে বলো? তুমি তো লাস্ট ইয়ারে পুজোয় আমাদের একটা খুব ভালো গান করে দিয়েছো, খুব হিট করেছে গানটা আমাদের, একটা পুজোর গান। হ্যাঁ, ইমন গেয়েছে, খুব ভালো, প্রিয়দা লিখেছে। আর মানে আর কোনো এখানকার যারা প্রোডাকশন হাউস বা এখন সিরিজ হচ্ছে, সিরিয়াল হচ্ছে, তারা কি কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো কাজের জন্য? খুব রেয়ার করে, কিন্তু এখন আমি না বলি তাদেরকে। রিসেন্টলি একটা খুব বড় হিরো, আমি নাম করতে চাই না, আমি বলছি না না, এত বড় হিরো ওনারা আমার কাজ নেবেন না। এটা বলছে যে আপনি আমাকে গান পাঠান না। আমি বললাম ওই পাঠান আফগান এখন আর বন্ধ করে দিয়েছি। পাঠালাম, রিজেক্ট হয়ে গেল, সেই জায়গাটা নেই। সেটা না, ওই পাঠানো নিয়ে যেটা তোমাকে বলছিলাম, ওইটা 10 জনাকে সেম কথা বলবে, যে 10 জনার থেকে কনসেপ্ট নেবে, কনসেপ্টটা নিয়ে এই ইসকা এটা রে উঠা, এটা এই উঠা দিয়ে ওনাদের যে চেনা জানা লোক তাদেরকে দিয়ে একটা গান বানিয়ে দিবে। এর জন্য কিচ্ছু হয় না, গান হয় না, এখানে হচ্ছে না। মানে আমারও খুব মন খারাপ হয় যে এই বাংলা ইন্ডাস্ট্রি একসময় কালজয়ী কী সব গান দিয়েছে, আর এখানে গান হচ্ছে না, এখানে বাংলা গান। তো এইসব করে, ওর জন্য আমি না বলে দিই আগে থেকে, জানো তো। কারণ ওই মানে চুরি হওয়া, গানের কনসেপ্ট চুরি হওয়া, এই বেদনা আমি আগেও পেয়েছি। বলতে চাই না এগুলো নিয়ে, আবার পুরো ব্যাপারটাই ভারাক্রান্ত শো হয়ে যাবে তোমার। তো ওর জন্য এখন আমি স্ট্রেট না বলে দিই। তোমার বেসিক গান বেশ কিছু তো হিট গান আছে, অনেক হিট গান আছে, অ্যালবাম তোমার। হ্যাঁ, বৈশাখের বিকেল বেলায়, অমর গান, পয়লা বৈশাখ। বলে শুনি তো, শোনাচ্ছ না, এগুলোকে ঠিক বলো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো, পাখিরা ডাকবে, মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। ভাই, এটা তো খুব হিট গান, অনেক হিট গান। মানে কথাগুলো এত সুন্দর না, সুরটা এত সুন্দর, প্রিয়দা মানে লেখা। মাথায় এইটা প্রিয়দার লেখা। আমার তো গুরু। আচ্ছা, ও প্রিয়তমা দুকুলি তোমাকে শুনতে, এত সুন্দর কম্পোজিশন গো, আহা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কি সুন্দর, ও প্রিয়তমা, ও প্রিয়তমা। বাহ, দারুণ। এত সুন্দর সুরটা না, মানে প্রথমে শুনলেই না কেমন একটা যেন ভিতরে একটা ফিল হয়। আর এটা ওরা কম্পোজিশনটাও ইদিকা, আমাদের বাংলার মেয়ে, প্রথম ছবি, ও ইদিকার প্রথম ছবি। তারপর তো এখন ইদিকা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু ওকেও কিন্তু মানে পরিচয় দিয়েছে ছবিতে, কিন্তু বাংলাদেশের ছবি, তাই না বলো? তার আগে তো ওখানে সিরিয়াল করতো, এখন তো ভালো ভালো কাজ করছে। খুব ভালো, শুভেচ্ছা ইদিকা তোমার জন্য। হ্যাঁ, ইদিকা অনেক শুভেচ্ছা। আর তুমি গানটা অনেক চার চাঁদ লাগিয়েছিলে, তোমাদের তোমরা লাকি পেয়ার বলে গানটাতে হিট হয়েছে। সত্যি তাই। আচ্ছা, আর হচ্ছে যে ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? পরিকল্পনা হচ্ছে তুমি তো আর এইসব বিশ্বাস করো না। চন্দ্র সূর্য বললে তুমি বলবে চন্দ্র আমার ভাই, সূর্য আমার বন্ধু, এসব বলবে। কিন্তু আমি ভীষণভাবে এই গ্রহ নক্ষত্র আধ্যাত্মিকতা এগুলো মানি, এবং আমি স্ট্রিক্টলি বিলিভ করি এবং ফলো করি। তো আমার একটাই হচ্ছে, আমার কোনো আচার ব্যবহার বা কোনো কিছু যেন কারো দুঃখ না দেয়। আমি হয়তো বললাম এখানে অনেক কিছু কথা একটু আবেগের হয়ে, সেইটার সঙ্গে তো চন্দ্র সূর্যের কোনো না বলছি, মানে এটাই আমার, তুমি বলছো না পরিকল্পনা কি, সেটাই হচ্ছে আমি একটু মানুষের কাজে আসতে চাই এখন। ঠিক আছে, চেষ্টা করি, ভালো কথা, হেল্পফুল হওয়ার চেষ্টা করি, আশপাশটাকে ভালো রাখার সবসময়। আচ্ছা, ভবিষ্যতে অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো সম্ভাবনা নেই? একদম ইচ্ছা নেই, কিন্তু আমি আস্তে আস্তে আমি অন দ্য ভার্জ অফ কুইটিং এভরিথিং। আমি তো মেবি কামিং 5 বছরে তুমি আমাকে ডিফারেন্ট একটা মানুষ দেখতে পারো। মানে একটু বড় বড় কথা বলছি, কারণ শাহরুখ খান বলে পকেটে পয়সা থাকলেই ফিলোসফিটা বেরোয়। তো আমার ভগবানের কৃপায় মোটামুটি খাওয়া দাওয়ার পয়সা হয়ে গেছে, তখন আমি এখন একটু এইগুলো নিয়ে থাকতে, আই নিড পিস, মেন্টাল পিস। আবারও বোম্বে যাওয়ার ইচ্ছা আছে? না, একদম নেই।
আমার খুব সাফোকেটিং লাগে বোম্বে স্ট্রাগল পিরিয়ডগুলো। শুধু ছাতু খেতাম, ছাতু ব্রেকফাস্ট, ছাতু লাঞ্চ, ছাতু ডিনার। মা ছাতু বেঁধে দিয়েছিল, এই জন্য তার বোম্বে থেকে আসার পর থেকে আমি ছাতুর দিকেই তাকাই না। ছাতু দেখলেই মনে হয় ওই স্ট্রাগল মনে পড়ে যায়। চোখের তলায় কালি পড়ে গেছিলো পুরো এই কটা দিনে। মা বলছে কি চেহারা হয়েছে রে তোর, এরকম যেতে হবে না, তুই এখানে থাক, বহরমপুরে থাক, কিছু না কিছু হয়ে যাবে। যেরকম গ্রামের মা বোঝই তো, যে কি মা আদৌ জানেই না, ধরো আমার এতগুলো গান আছে, কী আছে জানে না, শুধু বাংলাদেশের মেয়েটা জানে। আর মনে হয় দুর্গাপুজোর একটা গান আছে, তাও গুলিয়ে ফেলে। একটা অরিজিতের দুর্গাপুজোর গান আছে, আর আমার এই বছর বছর আসতে হবে তোমার দুর্গা, ওই দুটো হয়, মা গুলিয়ে ফেলবে। বললো এই টাইম না, ওটা অরিজিতের। তোমার কোনটা? আমার হচ্ছে বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা, দশভুজায় সাজতে হবে তোমায় দুর্গা মা। এটা বিশাল হিট গান, বিশাল হিট গান। গানটা এটা কি বেসিক গান ছিল? হ্যাঁ, এখানটা আমি আর ওই বাংলাদেশে একটা অত্যন্ত গুণী সিঙ্গার হৈমন্তী বলে, আমি বোন বলি, হৈমন্তী রক্ষিত দাস, ও দুর্দান্ত গেয়েছে। এবং ওদের প্রচেষ্টার জন্যই ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রথমবার আমরা বাংলা গান শ্যুট করেছিলাম। এবং ওখানে গিয়ে দেখছি জানো মন্দিরটা কার বানানো, বল্লাল সেনের বানানো। আমি জানতাম না, আমি একবার গিয়েছিলাম। আমি ওদেরই বংশধর, মানে কিরকম টেনে নিয়ে গেছে ভাবো, আমি বল্লাল সেনের বংশধর। বল্লাল সেন, লক্ষণ সেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু মানে কি বলতো, মানে অন্য নস্টালজিয়া কাজ করে। পুরোপুরুষ রক্তটা রেখে গেছে, কিন্তু পয়সাটা রাখেনি। এইটা ভালো বলেছো। আচ্ছা, তোমার সঙ্গে তো কলকাতার হয়তো করে অনেকে, কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর শিল্পী যোগাযোগ করে, দাদা আপনার সঙ্গে কাজ করতে চাই, আপনি আমার লাগে কাজ করবেন, বলে তো? হ্যাঁ বলে বলে, কিন্তু সেই সুযোগ খুব একটা হয় না যে সবার সঙ্গে কাজ করার। আমি তো করি, সবার সাথে করি। করো না? তুমি কি জানো আমি বাংলাদেশে মিউজিক ডিরেক্টর হিসেবে আমার যতগুলো গান আছে, অ্যাজ এ সিঙ্গার আরও বেশি গান আছে। আমি প্রায় মানে বেসিক, মানে ওরা যে অডিও বলে ওগুলোকে, 60খানার উপর গান গেয়ে ফেলেছি বাংলাদেশে। হ্যাঁ মানে, এবং তাদের মধ্যে এক একটা সুপার ডুপার হিট আছে। ওখানে টিকটক একটা খুব, ওখানে তো টিকটক এখনো চলে, আমাদের এখানে যেমন বন্ধ, এবং টিকটকে প্রচুর গান এরকম হয়। হ্যাঁ, ওরা আমাকে অ্যাজ এ সিঙ্গার প্রচুর সুযোগ দেয়। মানে ভাই, তোমাদের প্রতি আমি অনেক ঋণী, তোমরা থ্যাংক ইউ সো মাচ। এবং বাংলাদেশে তুমি প্রচুর শো করো, তোমার শো কিন্তু সুপার ডুপার হিট, তাই না? আকাশ ভাইয়ের শো, এইটা একটা বড় কথা। দুই দেশের সম্পর্ক আরো সুন্দর হোক, কারণ আমাদের পশ্চিমবাংলা, ওদিকে পূর্ব বাংলা, এক ভাষায় কথা বলি, এক কালচার। হ্যাঁ, এবং এক সময় যৌথ উদ্যোগে ছবি হতো, সেই অন্যায় অবিচার আজও মনে আছে। 30 সপ্তাহ 35 সপ্তাহ চলছে। বেদের মেয়ে জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্না, মতিউর রহমান পানু। হ্যাঁ, তো সব মিলিয়ে যে আরো এখন অবশ্য বন্ধ বিষয়টা, মানে জয়েন্ট ভেঞ্চারটা বন্ধ, এটাই খুলুক, আমিও সেটাই চাই। ভাল লাগে না এই পলিটিক্যাল এই মারামারি ঝামেলা। তো আমরা আর্টিস্ট, তো আমাদের খুব সেন্সিটিভ মন, জানো তো, মানে কি এইসব কোনো খিচিবিচি দেখলে আমাদের এখানে কত শিল্পী ওখানে যায় অনুষ্ঠান করতে, ওখানের শিল্পীরা এখানে আসে, অভিনয় করে। কতজন তো এখানে অভিনয়, জয়া করছেন, চঞ্চলদা করছেন, মোশাররফ করিম করছেন। চঞ্চলদা তো তোমার খুব ক্লোজ বন্ধু। হ্যাঁ হ্যাঁ, তো সবাই আসেন। এইটা তো আমরা চাই যে দুজনের বাঁধনটা, সাংস্কৃতিক বাঁধনটা আরো দৃঢ়, অ্যাবসলিউটলি, তাই না? আমরা ওখানে যাব, ওরা এখানে আসবে, এই যে একটা এক্সচেঞ্জ হবে, এক ভাষায় কথা বলি, এক গান, ওদের দেশের গান আমরা লালনের গান করি, হ্যাঁ, ওখানে রাধারমণ মল্লিকের গান করি, তো ওখানে কত হিট হিট গান আমরা এখানে গাই, আমাদের শিল্পীরা গায় এখানে, ভ্রমর গায় শিল্পীরা, তাই না? তো সেইটা আমার মনে হয় আরো সুন্দর হোক, আরো দৃঢ় হোক, সেটাই আমরা চাইব, যে আরো সুন্দর হোক দুই দেশের মধ্যে এই সম্পর্কটা। আর তোমার ভবিষ্যতে কি কোনো ছবি করার ইচ্ছা আছে, মানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আসার? না না না, একদমই ইচ্ছা না, খুব চাপ ওগুলো, প্রচুর মানুষকে করতে হয়। বললাম না, আমার একটু পিস দরকার। এই জন্য পিসফুলি থাকতে গেলে যেগুলো যেগুলো করার দরকার, খুব সিলেক্টিভ কাজ করি আমি। যে কাজে দেখি একদম পুরোপুরি বলছে যে দাদা আপনি যেটা করবেন সেটাই বেস্ট, এবং সেটাই আমরা নেব, যখনই এটা বলে তখন আমি তখন আমি আর টাকা দেখি না। ঠিক কথা। আবার অনেক ক্ষেত্রে আছে ধরো টাকা দিয়ে মানে ঘাড়ের উপর চেপে ডুগডুগি বাজানো, মানে উনি ওনার মতো করে, সেগুলো আমি করি না, জানো তো। ওগুলো আগে থেকে বুঝতে পারি, মানে অ্যাজ এ আর্টিস্ট সেই যদি ফ্রিডমটা আমার না থাকে, এবং তাদেরও যদি যে বিলিফটা না থাকে, যেমন কণা যেরকম রেশমি চুরি বলে একটা গান, কণা আমার মনে হয় গিয়েছিল টেলিসিনে অ্যাওয়ার্ড। তো টেলিসিনে অ্যাওয়ার্ড তো তুমি দিলে, ওই মানে টেলিসিনে রেশমি চুরি কার গান? আমার করা, তাই? ভিডিওটার লেখা, আমার সুর। ও আচ্ছা, মাঝখানে আমি ভিডিওতেও আছি। ও আচ্ছা। কণা ধরো ওই গানটা যখন আমাকে করতে বলছে, আমরা কণা কি গান করবো, আমি তো ফিল্মের গান করি, অডিওর কাজ তো করি না। আকাশ তুমি যেটা করবে সেটাই বেস্ট, ওই যে কথাটা বলে দিল না,
ওখানেই মানে মনে হলো দান মেরে আর দিয়েছে। তোমার উপরে পুরো ছেড়ে দায়িত্ব দিল। ছেড়ে দিল, তো ওইটা দিলে ওই রেশমি চুরি হয়ে গেছে ব্লকবাস্টার গান, তখন দায়িত্বটা অনেক বেড়ে যায়, বেড়ে যায়। একটা দারুণ জিনিস দিতে হবে। এবার যদি বারবার কেউ ইন্টারফিয়ার করে, এটা এ নেই ওরা ये क्या कर रहे हो उसको छोड़ दो, তখন না নিজের মনে কনফিউশন চলে আসে, তাই না? তুমি এইটার যখন কনফিউশনের ক্ষেত্রে তুমি হিন্দি বলছো কেন? আমি বলছি যেহেতু প্রডিউসারের কথা, হিন্দি প্রডিউসার অনেকে থাকে Producer এরকম বলে, হিন্দি। সেই জন্য বলছি আর কি। যাক, তোমার আরো এগিয়ে যাও, আরো নতুন নতুন গান আসুক। Thank you. দুঃখ কষ্ট নিয়েই জীবন, ভালো থাকবে খারাপ থাকবে। অনেক জায়গায় হয়তো ঠকেছো, অনেক জায়গায় দুঃখ পেয়েছো, অপমানিত হয়েছো। আমাকে টেলিসিনে অ্যাওয়ার্ড দিয়েছে দুষ্টু কোকিলের জন্য, থ্যাংক ইউ সো মাচ। এইটা হচ্ছে আমার 2 নম্বর অ্যাওয়ার্ড। 11 বছর আগে আমাকে রেডিও মির্চি দিয়েছিল তোর নাম গানটার জন্য বেস্ট আপকামিং মিউজিক ডিরেক্টর, আর কাঞ্জিলালদা 11 বছর পরে আমাকে পরিণত মিউজিক ডিরেক্টর হিসেবে একটা অ্যাওয়ার্ড দিয়েছে দুষ্টু কোকিলের জন্য। থ্যাংক ইউ টেলিসিন অ্যাওয়ার্ড, থ্যাংক ইউ কাঞ্জিলাল। আর আরো ভালো কাজ হোক, ভালো কাজ করো। যেটা বললাম যে দু জায়গায় কাজ করো, আমরা চাইবো যে কলকাতাতেও তুমি কাজ করো, ওখানেও কাজ করো। শুধু ওরা নিয়ে চলে যাবে আকাশকে, আমরা পাবো না, এটা তো হবে না। আমরা চাইবো এখানেও কাজ করো, সেই সুযোগটা আসুক। এখন কিন্তু গ্লোবাল পুরো ব্যাপারটা, বাংলাদেশের যদি একটা হিট গান তুমি করো এখানেও সেটা আওয়াজ হবে। হ্যাঁ, এখন ওই ব্যারিয়ারটা নেই তো, এখন ইন্টারনেট ভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে। আমেরিকায় একটা বাংলা গান করে এখানে হিট হয়ে যাবে, এখন তো সেই সময়টা চলে এসেছে। যাই হোক, খুব ভালো লাগলো আকাশ, অনেক আড্ডা হলো। আর একদম শেষে বাংলাদেশে একটু শেষটা না করলে কেমন লাগে, ইনকমপ্লিট থেকে যায় তখন। চলো, তোমার বাংলাদেশের মেয়েদের দুকলি শুনি। আচ্ছা। তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল, ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল, তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে, তোমরা হাসলে পরেই হাসবে যে আকাশ, একবার যেই ঘুইরা তাকাশ লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, ওরে বাংলাদেশের মেরে তুই হেইলা দুইলা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। থ্যাংক ইউ।